আজকের গল্প সুমনা চট্টোপাধ্যায়ের জ্যোৎস্না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রিকশায় ওদের পায়ের কাছে গুটিসুটি হয়ে বসে থাকতো শুভেন্দু। এভাবেই শুভেন্দু প্রতিদিন স্কুলে যেত। রিকশায় সিটের ওপর বসতো রিতম আর জ্যোৎস্না। শুভেন্দু বসতো রিতমের পায়ের কাছে। এমনটাই দাবি ছিল রিতমের। ওদের বাড়ির একতলায় একটা ঘর নিয়ে ভাড়া থাকতো ওরা। সামান্য চাকরি করত শুভেন্দুর বাবা। যে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন শুভেন্দুর বাবা সুবীর সরকার, সেখানে মাইনে ছিল অত্যন্ত কম। তাই সংসার চালাতে গিয়ে দোকানে ধার করতে হতো। কয়েক মাস ধরে দোকানে ধার করার পর শোধ করতেন সুবীর সরকার। আর অবধারিতভাবেই সেই মাসে হাত কচলে গিয়ে দাঁড়াতেন রিতমের দাদুর সামনে। বলছিলাম কাকাবাবু, এই মাসে আর ভাড়াটা দিতে পারবো না। ওই সব দোকানে আমার মাইনেটা। নিজের অভাব আর দারিদ্র্যের বর্ণনা দিতে যেতেন শুভেন্দুর বাবা। হাত তুলে থামিয়ে দিতেন দাদু। এসব অভাব অভিযোগের কথা শুনতে তিনি পছন্দ করতেন না। দাদুর সাথে একমত ছিল শুভেন্দু। অভাব কোথায় নেই, অভাব সর্বত্র। খেতে পায় না বহু মানুষ, আবার যারা পেট ভরে ভাত খেতে পায় তাদেরও অভাব থাকে, প্রয়োজনীয় পুষ্টির অভাব। আরও কত রকম দারিদ্র্য থাকে মানুষের। মেধার অভাবের জ্বালা যে কত তীব্র হতে পারে সেটা শুভেন্দু দেখেছে ওদের চোখে। ওই যাদের আমরা বড়লোক আর খুব সুখী মনে করি, টাকা যাদের অনেক, রেজাল্ট বেরোনোর পর সেই সব তথাকথিত বড়লোকের ছেলেদের হিংস্র চোখ মুখ দেখে শিউরে উঠেছে শুভেন্দু। আরও এক প্রকার দারিদ্র্য আচ্ছন্ন করে রেখেছে অসংখ্য মানুষকে, মানসিকতার দারিদ্র্য। তাই তো কত অনায়াসে শুভেন্দুকে পায়ের কাছে বসিয়ে পা দিয়ে ওকে আঘাত করে আনন্দ পেত রিতম। শুভেন্দু বলেছিল সে হেঁটেই যাবে, কিন্তু দাদু কিছুতেই শুনতে চাননি ওর কথা। জোর গলায় কোনো কিছুই কোনো দিন বলতে পারে না শুভেন্দু। সেদিনও পারত না, আজও পারে না। আজ সকালে যখন অফিসে বসে কাজ করছে শুভেন্দু, তখন রিতম কল করেছিল ওকে। কিরে, কি করছিস? শুভেন্দু মিনমিন করে বলেছিল, ব্যস্ত আছি। একটু পরেই খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল শুভেন্দুর, তার জন্যই প্রস্তুত হচ্ছিল। রিতমের সঙ্গে কথা বলার যথেষ্ট ফুরসত ছিল না ওর। অন্য অনেকে হলে হয়তো ফোন রিসিভ করতো না, অথবা জোর গলায় ওই ব্যস্ত আছি বলেই কেটে দিত ফোন। কিন্তু শুভেন্দুর দ্বারা এর কোনোটাই সম্ভব নয়, সেটা রিতম জানে। তাই শিয়ালের মতো খ্যাক করে হেসে বলল, আরে ব্যস্ততা তো থাকবেই। অফিস ছুটির পর আমাদের বাড়িতে আজ আসিস একবার, খুব দরকারি কথা আছে। দরকারি কথাটা যে কি হতে পারে শুভেন্দু খুব ভালোভাবেই জানে সেটা। কারণ সামনেই পুজো, তাই টাকার দরকার। টাকা ছাড়া রিতমের আর কি বা প্রয়োজন থাকতে পারে তার কাছে। অফিস থেকে বেরোনোর আগে চেক বইটা ব্যাগে ভরে নিল শুভেন্দু। তারপর ফোন করলো মাকে। হ্যালো। হ্যাঁ মা, আজ একটু রাত হবে বাড়ি ফিরতে। কেন রে, কখন বেরোবি অফিস থেকে? অফিস থেকে এখনই বেরোচ্ছি, ওই আজ একটু জ্যোৎস্নাদের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করিস না বাবা, সাবধানে গাড়ি চালাস। জ্যোৎস্না রিতমের দিদি, 2 বছরের বড় দিদি। শুভেন্দু আর রিতম যদি একই বয়সী হয় তাহলে জ্যোৎস্নাকে ওর দিদি বলার কথা। প্রথম শুভেন্দু জ্যোৎস্নাকে দিদি বলেই ডাকতো। তারপর সেই যেদিন মাধ্যমিক পরীক্ষা শেষ হলো শুভেন্দুর, সেদিন জ্যোৎস্না একদিকের ভুরু সামান্য উঠিয়ে বলেছিল, কিরে, রেজাল্ট কেমন হবে, কি মনে হচ্ছে? শুভেন্দু আমতা আমতা করে বলেছিল, পরীক্ষা তো ভালোই দিয়েছি। কত ভালো? থাকতে পারবি 1 থেকে 10-এর মধ্যে? শুভেন্দু কিছু বলতে পারেনি, কথা হারিয়ে ফেলেছিল। জ্যোৎস্নার পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে কথা বলছিল ওরা। টেবিলের ওপর যে খাতাটা পড়েছিল তার একটা পাতার ওপর আঙুল দিয়ে অদৃশ্য কালিতে হিজিবিজি কাটছিল শুভেন্দু। সেদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছিল জ্যোৎস্না। তারপর বলেছিল, যদি তেমন রেজাল্ট করতে পারিস তাহলে একটা প্রাইজ পাবি, বুঝেছিস, আমার তরফ থেকে। কি প্রাইজ জিজ্ঞেস করতে পারেনি শুভেন্দু, কারণ শুভেন্দু জানে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।
জ্যোৎস্না বলবে না। এরকম সাসপেন্স করে মজা পায় জ্যোৎস্না। অপেক্ষা করতে হবে রেজাল্ট বেরোনো পর্যন্ত। শুধু ভগবানকে এক মনে ডেকেছিল শুভেন্দু যেন থাকতে পারে 10-এর মধ্যে। রেজাল্ট বেরোনোর পর শুভেন্দু দেখল ওর স্থান 11। খুশি হয়েছিল সবাই, কিন্তু দুঃখে আর হতাশায় ডুবে গিয়েছিল শুভেন্দু। একা একা চলে গিয়েছিল জ্যোৎস্নাদের বাড়ির ছাদে। পূর্ণিমার চাঁদ উঠেছিল ছাদে। চাঁদের আলোয়, রাস্তার আলোয় মাখামাখি ছিল ছাদ, কিন্তু এত আলো ভালো লাগছিল না শুভেন্দুর। তাই চোখের পাতা দুটো বন্ধ করে অনুভব করতে চাইছিল অন্ধকার। হঠাৎ ঠোঁটের ওপর একটা নরম স্পর্শে চমকে তাকিয়েছিল শুভেন্দু। সামনে দাঁড়িয়েছিল জ্যোৎস্না। হেসে জিজ্ঞাসা করেছিল, কেমন লাগলো? অদ্ভুত একটা শিহরণ জেগেছিল শুভেন্দুর। অন্ধকারে যৌনতাকে অনুভব করার শিহরণ। প্রেম কি উকি দিয়েছিল মনের কোণে? কোনটা প্রথম আলোড়ন তুলেছিল, প্রেম না যৌনতা? আজও এই বিষয়টা রহস্যই থেকে গেছে শুভেন্দুর কাছে। তবে আনন্দ হয়েছিল খুব। এরপর বেশ কয়েকবার ছাদে উঠে এরকম করেছে জ্যোৎস্না। একবার দেখেও ফেলেছিল জ্যোৎস্নার মা। কান ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়েছিল জ্যোৎস্নাকে। তখন সবে বিয়ে পরীক্ষা দিয়েছে জ্যোৎস্না। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পেয়েছিল শুভেন্দু, তাই আবার প্রাইজ দেবে বলে উৎসুক হয়ে উঠেছিল জ্যোৎস্না। শুভেন্দু অপেক্ষা করছিল ছাদে। শুভেন্দু ঠোঁট সেদিন অসম্ভব সাহসী হয়ে উঠেছিল। শুভেন্দু তৃষ্ণাত ঠোঁট গলা থেকে আরও নিচে গভীর কোনো খাজে আশ্রয় নেবার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কাকিমা। জ্যোৎস্নাদের বাড়ি সরসুনায়, আর শুভেন্দুর অফিস সল্টলেকে, তাই পথ অনেকটা। সরসুনা থেকে শুভেন্দুকে আবার ফুলবাগানে ফিরতে হবে। কাজেই রাতে কখন খেতে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। জ্যোৎস্নাদের বাড়িতে যে 1 কাপ চা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না এটা নিশ্চিত। তাই অফিস থেকে বেরোনোর আগে 2 পিস চিকেন স্যান্ডউইচ খেয়ে বেরিয়েছে শুভেন্দু। ফুলবাগানে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে শুভেন্দু। মা বাবা দুজনেই এখনও আছেন শুভেন্দুর। ফ্ল্যাট কেনার আগে এই গাড়িটা কিনেছে শুভেন্দু, কারণ ছেলেবেলার সেই রিকশার স্কুল যাত্রা তাড়া করে বেড়ায় ওকে, দুঃস্বপ্নের মতো। তবে নিজের বাড়ি না থাকার যন্ত্রণাটাও যে কতটা সাংঘাতিক সেটাও শুভেন্দু জানে। সেদিন রাতে যখন শুভেন্দু আর জ্যোৎস্নাকে চুম্বনরত অবস্থায় দেখে ফেলেছিলেন কাকিমা, তখন শুভেন্দুকে তিনি কিছুই বলেননি। সজোরে একটা থাপ্পড় কষিয়েছিলেন জ্যোৎস্নার গালে। তারপর মেয়ের হাতটা ধরে টানতে টানতে নিচে নেমে গিয়েছিলেন। শুভেন্দু দাঁড়িয়েছিল স্থাণুর মতো, অন্ধকারে একা। শুভেন্দু বুঝতে পারছিল কি কি হতে পারে এখন তার সঙ্গে। হয়তো এই বয়সে মার খেতেও হতে পারে বাবার কাছে, আর তার সমর্থনে এখন কেউই দাঁড়াবে না, মাও না। আজ এই মুহূর্ত থেকে একা হয়ে গেছে শুভেন্দু। সমস্ত পৃথিবী এখন তার বিরুদ্ধে। প্রায় আধ ঘন্টা পরে দুরু দুরু বুকে ছাদ থেকে নেমে এসেছিল শুভেন্দু, আর এসেই শুনেছিল সেই ভয়ঙ্কর কথাটা। কাল বিকেলের মধ্যেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাদের, দাদু নিজে বলে দিয়েছেন। কেন কাকাবাবু, আমরা কি কোনো অপরাধ করে ফেলেছি? জিজ্ঞাসা করেছিলেন শুভেন্দুর বাবা। দাদু বলেছিলেন, অন্যায় যদি হয়ে থাকে তাহলে সেটা দুপক্ষ থেকেই হয়েছে। আমি আর সেসব কথা উচ্চারণ করতেই চাই না। তাছাড়া জ্যোৎস্নার বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন আসবে বাড়িতে, আমার ঘরেরও প্রয়োজন আছে। জ্যোৎস্না মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কই কিছু জানি না তো, বিড়বিড় করে বলেছিল শুভেন্দুর বাবা। আপনার এত কিছু জানার দরকারটাই বা কি? চেঁচিয়ে উঠেছিলেন রিতমের বাবা সুশীল চৌধুরী। এ পাড়ায় যা ন্যায্য ভাড়া হয় তা দিতে পারেন আপনি? আর যে কটা টাকা ভাড়া হিসেবে দেন তাও তো নিয়ম করে প্রতি মাসের প্রথমে দিতে পারেন না। আজ দেব কাল দেব করেন। দাদু বিরক্ত হয়ে বলেছিলেন, আহ সুশীল, কি হচ্ছে কি? আমি বলে দিয়েছি ওরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে দেবে, ব্যাস মিটে গেল। শুভেন্দুর বাবা সেই কথাই বুঝেছিলেন। তাকে উঠিয়ে দিয়ে বেশি টাকায় ভাড়া বসাতে চাইছে রিতমের বাবা, কিন্তু মায়ের খটকা লেগেছিল। অনেকদিন আগেই মা জিজ্ঞাসা করেছিল শুভেন্দুকে, জ্যোৎস্নাকে আর দিদি ডাকিস না তুই? শুভেন্দু মুখ নামিয়ে একটু অপ্রস্তুত হয়ে বলেছিল, ওই একদিন ভুল করে ডেকে ফেলেছিলাম নাম ধরে, তারপর ওই বলল এবার থেকে নাম ধরেই ডাকিস, আর দিদি ডাকতে হবে না তোকে। মায়ের চোখের দিকে তাকাতে পারেনি শুভেন্দু।
কিন্তু না তাকিয়েই বুঝতে পারছিল তার দিকে খড় দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। মায়েদের কি বিশেষ কোনো অন্তর্দৃষ্টি থাকে? তাই সে রাতে গোলমাল স্থিমিত হবার পর যখন শুভেন্দু ঘরে ঢুকেছিল, ওর দিকে কেমন যেন একটা ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে মা বলেছিলেন, তোমার জিনিসপত্র গুছিয়ে নিও, কালকের মধ্যেই এই বাড়ি ছাড়তে হবে আমাদের। তোমার বাবা ঘর খুঁজতে বেরিয়েছেন। একটু ভেতর দিকে একটা বস্তিতে উঠে গিয়েছিল ওরা। বস্তিতে থাকতে থাকতেই শুনেছিল বিয়ে ঠিক হয়েছে জ্যোৎস্নার। রিতমের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল একদিন, ওই দিয়েছিল খবরটা। চোখ ছোট করে বলেছিল, দিদির বিয়ে ঠিক হয়ে গেল, বুঝেছিস? খুব ভালো চাকরি করে, বেহালায় বাড়ি, প্রচুর সম্পত্তি। প্রেমিকার বিয়ের খবর শুনে ঠিক যতটা কষ্ট পাওয়ার কথা শুভেন্দুর মনে হয়েছিল, তেমন কোনো আহামরি কষ্ট তার হয়নি। সে দিব্যি শ্বাস নিতে পারছিল। রাতে ঘরে ফিরে কেঁদে কেটে বালিশও ভিজিয়ে ফেলেনি। তাহলে কি শুভেন্দুর মনে কোনো প্রেম ছিল না জ্যোৎস্নার জন্য? যা কিছু সে করেছিল জ্যোৎস্নার সঙ্গে, সবটাই কি উঠতি বয়সের যৌনতার আকাঙ্ক্ষা থেকে? নির্ভেজাল যৌনতার আনন্দ নিতে ঘনিষ্ঠ হয়েছিল জ্যোৎস্নার সঙ্গে। জীবনের উদ্দেশ্য যদি আনন্দ হয়, তাহলে তাতে দোষ কি? সে তো আর জোর করে কিছু করেনি। বলতে গেলে জ্যোৎস্নাই তো প্রথম ধরা দিয়েছিল। একটা সিগনালে গাড়িটা দাঁড় করিয়েছে শুভেন্দু। গাড়ির বন্ধ জানলার সামনে এসে কে যেন ধাক্কা দিচ্ছে সজোরে। গাড়ির কাজ নামালো শুভেন্দু। একজন হিজড়ে, পরনে সস্তা সিনথেটিক শাড়ি, মুখে ততোধিক সস্তা চড়া মেকআপ, চোখের কাজল খানিকটা ধেবড়ে গিয়ে নেমে এসেছে চোখের কোলে। পুরু ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগানো। পকেট থেকে তাড়াতাড়ি একটা 50 টাকার নোট বের করে এগিয়ে দিল শুভেন্দু। সিগন্যাল সবুজ হতেই গাড়িটা স্টার্ট দিতে হলো শুভেন্দুকে। সিগনালে দাঁড়িয়ে ভেবেছিল একবার মেসেঞ্জার খুলে মেসেজগুলো পড়বে। অনেকগুলো মেসেজ ঢুকেছে স্পষ্ট বুঝতে পারছে শুভেন্দু। না, প্রত্যেকের প্রতিটি মেসেজ খুলে পড়বে না শুভেন্দু, শুধু জ্যোৎস্নার মেসেজগুলো পড়বে। কিন্তু ওই হিজড়েটার জন্য বানচাল হয়ে গেল সব। এত অধৈর্য হচ্ছ কেন? আর একটু পরেই তো দেখা হবে আমাদের। কথাটা মনে মনে বলেই হেসে ফেলল শুভেন্দু। আসলে জ্যোৎস্না তো এখন চ্যাট করতে চাইছে মালার সঙ্গে। হ্যাঁ, ওই মালা রায় নাম দিয়েই এই ফেক অ্যাকাউন্টটা খুলেছে শুভেন্দু। জ্যোৎস্নার সঙ্গে চ্যাট করে একটু সাহস দেবে তাকে, এইটুকুই চায় শুভেন্দু। শুভেন্দু জানে জ্যোৎস্না এখন বড় একা। 2 বছর আগেই 3 বছরের ছেলে কোলে নিয়ে জ্যোৎস্না ফিরে এসেছে বাপের বাড়ি। কিন্তু বাড়িটা তো এখন আর বাপের বাড়ি নেই। দাদু অনেক আগেই গেছেন। 9 মাস আগে জ্যোৎস্নার বাবাও ইহলোক ত্যাগ করেছেন। আর বাবা মারা গেলে তার অবর্তমানে বাপের বাড়িটা হয় দাদার বাড়ি। আর সেই দাদার বাড়িতে মেয়েরা যেন অনাহুত অতিথির মতো হয়ে যায়। আবার একটা সিগনালে দাঁড়াতে হলো শুভেন্দুকে। মেসেঞ্জার খুলল শুভেন্দু। প্রায় একই কথা লিখে গেছে জ্যোৎস্না। তুমি উত্তর দিচ্ছ না কেন দিদি? তুমি বুঝতে পারছো আমি কতটা বিপদের মধ্যে আছি? তুমি বলেছিলে আমাকে হেল্প করবে তুমি। চোখের পাতা দুটো একবার কেঁপে উঠল শুভেন্দুর। মনে মনে বলল, সেই জন্যই তো যাচ্ছি জ্যোৎস্না তোমাদের বাড়ি। নইলে তোমার ভাইকে টাকা দেবার জন্য কি যেতাম তোমাদের বাড়ি? টাকা দেবার জন্য কেউ কি ছুটে যায় কখনো? এত বড় পাগল কি কেউ আছে নাকি? রিতম অবশ্য ভাবছে তাকে টাকা দেবার জন্যই আসছে শুভেন্দু। টাকা ধার নেবে রিতম, যে টাকা শোধ দেবার প্রশ্নই ওঠে না। এর আগেও 2-2বার শুভেন্দুর কাছে টাকা ধার নিয়েছে রিতম, ফেরত দেবার নামও করেনি। একবার 5,000 নিয়েছিল, আর একবার 2,000। জ্যোৎস্নার ছেলের নাম করেই নিয়েছিল। একবার স্কুলে ভর্তি করার নাম করে নিয়েছিল, আর একবার অসুখের নাম করে। এত লড়াই করে পড়াশোনা করে চাকরি পেয়েছে শুভেন্দু, সেটা কি এইভাবে দান করার জন্য? দানই তো। কারণ শুভেন্দু ভালো করেই জানে জ্যোৎস্নার ছেলের কোনো অসুখ করেনি, টাকাটা রিতমই নিয়েছে। তবুও কেন দিয়েছিল শুভেন্দু? জ্যোৎস্নার এই অকাল বৈধব্য, এই দুর্দশার জন্য সে কি মনে মনে নিজেকে দায়ী করে? জ্যোৎস্নার স্বামীর হার্ট নিশ্চয়ই প্রথম থেকেই দুর্বল ছিল। হয়তো তাদের এই গোপন সম্পর্কের জন্যই তাড়াহুড়োর মাথায় ঠিক করে খোঁজ নিতে পারেনি জ্যোৎস্নার বাবা। এই অপরাধ বোধ থেকেই কি শুভেন্দু সাহায্য করতে চায় জ্যোৎস্নাকে? নাকি এখনো শুভেন্দুর মনের কোনো গোপন গহ্বরে লুকিয়ে আছে জ্যোৎস্না? এটা কি নিছকই একটা দুর্বলতা,
নাকি ভালোবাসার মানুষের জন্য কিছু একটা করতে পারার গভীর কোনো আনন্দ? জ্যোৎস্না যদি তার আনন্দ হয়, তাহলে আজ যে উদ্দেশ্য নিয়ে সেখানে ছুটে যাচ্ছে সে, তা একেবারে যথাযথ। এবার অধৈর্য হয়ে মেসেঞ্জারে কল করেছে জ্যোৎস্না। বেজে বেজে কেটে গেল কল। জ্যোৎস্নার কল ধরার কোনো উপায় নেই শুভেন্দুর, কারণ মহিলা কণ্ঠে কথা বলার ক্ষমতা তার নেই। ফেক প্রোফাইল খুলে জ্যোৎস্নাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল শুভেন্দু, তাদের পুরনো পাড়ার সৈকতকে শিখণ্ডী খাড়া করে। সৈকতকে শুভেন্দু বলেছিল সবকিছু। কমন ফ্রেন্ড হিসেবে যদি একজন চেনা মানুষ থাকে তবে হয়তো সহজ হবে সবকিছু। তবু একটা আশঙ্কা ছিল মনের মধ্যে, কে জানে জ্যোৎস্না ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তো। সৈকতের বসকে বলে ওর অফিসে জ্যোৎস্নার জন্য রিসেপশনিস্টের চাকরির ব্যবস্থাও করে দিয়েছে শুভেন্দু। সৈকত জ্যোৎস্নাকে বলেছিল, আমার বন্ধু মালা রায় খুব মায়া মমতা ভদ্রমহিলার, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা উনিই করে দিয়েছেন। তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বলছিলেন, ইচ্ছে হলে অ্যাকসেপ্ট করো। জ্যোৎস্না কনফার্ম করেছিল মালা রায়ের রিকোয়েস্ট, কারণ স্বামী মারা যাবার পর সত্যি একটা একাকিত্বের মধ্যে দিন কাটছিল জ্যোৎস্নার। স্কুল কলেজের বন্ধু বান্ধবীদের নিজেদের সংসার আছে, চাকরি বাকরিও অনেকে করে। এরপর বাকি যে উদ্বৃত্ত সময়টুকু থাকে আর্থিক জৌলুসের প্রদর্শনের প্রতিযোগিতাতেই মত্ত থাকে তারা। জ্যোৎস্নার সমস্যার কথা, তার দুঃখ দুর্দশার কথা শোনার মতো এত সময় তাদের নেই। জ্যোৎস্নাদের বাড়ির সামনে এসে গাড়ি থামালো শুভেন্দু। গাড়ির শব্দে জানলা দিয়ে উকি দিয়ে দেখছেন কাকিমা। শুভেন্দুকে দেখে একটা কি বিষাদের ছায়া পড়ল কাকিমার মুখে। কাকিমা কি এখনো সেদিনের ঘটনার কথা মনে রেখেছেন? সেদিন হয়তো নিছক শরীরী খেলায় মত্ত ছিল না তারা, হয়তো প্রেম এসেছিল মনের ঘরে। কয়েকটা বছর অপেক্ষা করে দেখতে পারতেন শুভেন্দু জ্যোৎস্নাকে বিয়ে করে কিনা। এসব কথা ভেবে এখনো কষ্ট পান কাকিমা? শুভেন্দু দরজায় বেল দিল। দরজা খুলল রিতম। বলল, আয় ভেতরে আয়, চা খাবি তো? ভেতরে এসে বসলো শুভেন্দু। কাকিমা সামনে এসে দাঁড়িয়েছেন। শুভেন্দু বলল, ভালো আছেন কাকিমা? জ্যোৎস্না ভালো আছে? জ্যোৎস্নার কথায় আঁচল দিয়ে চোখ মুছলেন কাকিমা। বললেন, রিতম বলেনি কিছু? রিতম গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ এই তো সব বলবো বলেই তো ডেকেছি। দে, তুই কতটা দিতে পারবি দে। তা চেকে দিবি না ক্যাশে দিবি? শুভেন্দু বলল, আগে শুনি টাকাটা কিসের জন্য লাগবে, কার শ্রাদ্ধ হবে? জ্যোৎস্নার মা বললেন, তা এক প্রকার ঠিকই বলেছ বাবা, আমরা সবাই মিলে মেয়েটার শ্রাদ্ধ করেই ছেড়েছি। কাকিমাকে ঝাঁজিয়ে উঠল রিতম। তোমার ওই নাকে কান্না বন্ধ করো তো মা। তোমাদের পরম সৌভাগ্য যে বিমান ঘোষাল দিদিকে বিয়ে করতে রাজি হয়েছেন। শুভেন্দু বলল, কে বিমান ঘোষাল? 60 বছরের বুড়ো, ওই পাড় মাতালটা? এর আগে যার দুটো বউ গলায় দড়ি দিয়ে মরেছে? হ্যাঁ, ওর সাথেই। ফুপিয়ে কেঁদে উঠলেন কাকিমা। আক্রোশে ফেটে পড়তে যাচ্ছিল রিতম, কিন্তু এখন কিছু টাকা হাতাতে হবে শুভেন্দুর কাছ থেকে। তাই কোনো ক্রমে নিজেকে সংযত করে বলল, তবু তো বিয়ে করছে তাই না? আর তাছাড়া যারা মরেছিল তাদের নিজেদের দোষও তো থাকতে পারে, হয়তো তাদের চরিত্র ভালো ছিল না। জ্যোৎস্না তো চাকরি করে, ওর আবার বিয়ে দেবার কি বিশেষ প্রয়োজন আছে? আছে আছে, ও মেয়েকে বিশ্বাস নেই। ওইটুকু বয়সে যা কীর্তি করেছিল, বিমানবাবু যে ওকে স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে যেতে চাইছেন এটাই অনেক। ফুর্তি করতে আসা লোকের তো অভাব নেই এই দুনিয়ায়। বলেই রিতম কটাক্ষ করল শুভেন্দুর দিকে তাকিয়ে। শুভেন্দু এবার সরাসরি রিতমের চোখের দিকে তাকালো। বলল, ভুল ধারণা তোদের, কোনো ফুর্তি করিনি আমি। তোরা যদি একটু সময় দিতিস আমাকে। আচ্ছা বেশ, ধরেই নিলাম তুই সত্যি ভালোবাসতিস দিদিকে, কিন্তু এখন কি পারবি দিদি আর ওর ছেলের সমস্ত ভালো মন্দের দায়িত্ব নিতে, দিদিকে তোর স্ত্রীর পরিচয় দিতে? কথাবার্তার আওয়াজ পেয়ে ছুটে এসেছে জ্যোৎস্নার ছেলে। হাত বাড়িয়ে শুভেন্দু কোলে তুলে নিল ওকে। তারপর মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলল, পারবো। জ্যোৎস্না ছুটে এসেছে ছেলের পেছন পেছন। ছেলেকে বলল, নেমে আয় বলছি। ছেলে নামলো না শুভেন্দুর কোল থেকে। শিশুরাও হয়তো বোঝে তার পরম নির্ভরযোগ্য আশ্রয়স্থল কোনটি, হয়তোবা একটু বেশিই বোঝে। জ্যোৎস্নার মা নাতিকে বললেন, তোমার পছন্দ হয়েছে দাদু ভাই?
তুমি মত দিলেই হবে। জ্যোৎস্না কঠোর গলায় বলল, কি পেয়েছো তোমরা আমাকে? গিনিপিগ? কোনো বিয়ে ফিয়ে করব না আমি। আমার ফেসবুক বন্ধু মালাদির সঙ্গে কথা হয়ে গেছে। মালাদি বলেছেন আমি তার সঙ্গেই থাকবো, তার বাড়িতে। রিতম বলল, কে মালা? যত সব ঢপের মিথ্যে প্রতিশ্রুতি। কই দেখি, আমাকে ধরে দে তো ফোনটা, কথা বলি তার সঙ্গে। জ্যোৎস্না মেসেঞ্জার খুলল। এর আগেও ফোন করেছে দুবার, ধরেননি মালাদি। এবারেও যদি না ধরেন। মনে মনে ভগবানকে স্মরণ করল জ্যোৎস্না। রিতম অধৈর্য হয়ে বলল, কই কর। শুভেন্দু কিছু একটা বলতে গেল, কিন্তু স্বর ফুটল না। মনে মনে ভগবানকে স্মরণ করে মালাকে কল করল জ্যোৎস্না। সশব্দে বেজে উঠল বুক পকেটে রাখা শুভেন্দুর ফোন। ফোনটা বার করে রিতমের দিকে বাড়িয়ে দিল শুভেন্দু। রিতম আশ্চর্য হয়ে বলল, এটা তো তোর ফোনে কল ঢুকেছে। শুভেন্দু বলল, আমি মালা। তুমি আমাকে ক্ষমা করো জ্যোৎস্না। মালা রায় নাম নিয়ে ওই ফেক প্রোফাইল আমিই খুলেছিলাম। আমি ঠক, প্রবঞ্চক। জ্যোৎস্নার মা শুভেন্দুর হাত দুটো চেপে ধরলেন। তারপর কান্না ভেজা গলায় বললেন, চুপ করো বাবা, এসব কথা শোনাও পাপ। অনেক ভুলভাল কাজ হয়ে গেছে বাবা। এবার সবটুকু সংশোধন করে তোরা আমাকে পাপ স্খলনের একটা সুযোগ দে জ্যোৎস্না। হতবুদ্ধি হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে জ্যোৎস্না। মনে মনে বলল, তুই শুভেন্দু, এত ভালোবাসিস তুই আমাকে? কয়েকদিন পর রেজিস্ট্রি করে বিয়ে করলো ওরা, শুভেন্দু আর জ্যোৎস্না। আজও আকাশে ঝলমল করছে শুক্লপক্ষের চাঁদ। ছেলেকে ঘুম পাড়িয়ে শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছে জ্যোৎস্না। জ্যোৎস্না ঘরে ঢুকতেই শুভেন্দু জড়িয়ে ধরেছে জ্যোৎস্নাকে। গভীরভাবে চুম্বনের পর উন্মুক্ত করল জ্যোৎস্নার ঊর্ধ্বাঙ্গ। সেদিনের মতো জ্যোৎস্না আজও অস্ফুটে বলল, খুব অসভ্য তুই। শুভেন্দু কিছু বলল না। প্রাণ ভরে জ্যোৎস্নাকে আজ আদর করবে শুভেন্দু। সত্যিই তো, যৌনতা ছাড়া প্রেম পূর্ণতা পায় কি? শেষের লাইনটির সাথে আপনাদের অনেকের মতামত নাও মিলতে পারে। এটা পুরোপুরি লেখিকার অভিমত, তাই এই নিয়ে প্লিজ বিতর্কে জড়াবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।